গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার। গতদিনের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম গতদিনের ব্লগের যেগুলো শেয়ার করতে পারিনি সেগুলো এই ব্লগ থেকেই শুরু করি। আমেরিকায় আসার পর বিভিন্ন জায়গা থেকে আমি ঘি কিনে এনে খেয়ে দেখেছি, খুব একটা ভালো লাগেনি। তারপর আমার পাশাপাশি যেসব বন্ধুরা থাকতো তাদেরকে দেখতাম তারা বাড়িতেই এরকম বাটার কিনে ঘি বানাতো। এই বাটারগুলো আনসল্টেড বাটার, এরকম আনসল্টেড বাটারকে গলিয়েও কিন্তু খুব সুন্দর ঘি বানানো যায়। যারা নতুন আমেরিকায় আসছেন, ভালো যদি না লাগে ঘি, তারা কিন্তু এইভাবে ঘি বানিয়ে দেখতে পারেন। তবে এখানে একটা বাগাবাড়ির নামে একটা ঘি পাওয়া যায়, সেটাও অনেকে পছন্দ করে, কিন্তু আমার জানি না কেন খুব একটা ভালো লাগেনি। আমি এইভাবেই আনসল্টেড বাটার থেকেই সবসময় ঘি বানিয়ে এসেছি যতদিন আছি ইউএসএতে। আর তাছাড়া আপনারা যদি এইভাবে না বানাতে চান, আপনারা ফ্রেশ ক্রিম কিনে সেই ক্রিমকে ফেটিয়ে তার থেকে বাটার তৈরি করেও কিন্তু ঘি বানাতে পারেন। তবে এত কিছু কাজ থাকে তো তার মধ্যে এইভাবে লং প্রসেসে ঘি বানাতে গেলে অনেক টাইম লেগে যায়, তাই এইভাবে আমি আনসল্টেড বাটার কিনে এনে সেটাকে এইভাবে গলিয়ে ঘি বানাই। আনসল্টেড বাটারটাকে এইভাবে গরম করতে বসিয়ে দিই, এটা আস্তে আস্তে হতে থাকে। তারপরে যখন ক্লিয়ার হয়ে যায় তখন এটাকে আমি ছেঁকে নিই। চলুন, ওইদিকে ঘিটা বসিয়ে দিয়েছি, দেখলাম এখানে আমার একটা পার্সেল এসছে, ছোট্ট একটা পার্সেল। মনে হচ্ছে আমি কিছুদিন আগে সিডস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, সেগুলোই চলে এসেছে। চলুন দেখাই আমি কি কি সিডস অর্ডার করেছি অ্যামাজন থেকে। শশা গাছ লাগানোর পর মনে হয়েছিল আরও 2-1 টাইপের সবজি লাগালে হয়তো খুব ভালো হতো। শাক খেতে আমার খুব ভালো লাগে, তাই এখানে আমি 2 ধরনের শাকের বীজ অর্ডার করেছি। একটা হচ্ছে কলমি শাক আর একটা হচ্ছে লাল শাক। আমি কিছুদিন আগে লাল শাকটাকে কি বলে ঠিক জানতাম না, তাই খুঁজে পাচ্ছিলাম না। এটা হচ্ছে লাল শাকের বীজ। লাল শাক নামে যখন অ্যামাজন থেকে সার্চ করছিলাম তখন কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। একজন বন্ধু বলেছিল যে এটাকে লাল শাক নয়, এটাকে অমরনাথ লিভস বলে পাওয়া যায় অ্যামাজনে। তো আমি সেইভাবে যখন খুঁজলাম তখন খুঁজে পেয়েছি। আর এটা হলো কলমি শাক। কলমি শাক আমার একটা ভীষণ প্রিয় শাক। কলমি আর পাট শাক আমার খুব প্রিয়, কিন্তু পাট শাকটা আর পাইনি, কিন্তু কলমি শাকটা পেয়েছি, অর্ডার করে দিয়েছি। আর সাথে সাথে ওই লাল শাকও, মানে অমরনাথ। চলুন, ঘিটা ওইদিকে হয়ে এসেছে, তাই ভাবলাম ঘিয়ের জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। ভালো করে না পরিষ্কার করলে না ঘিটা গন্ধ হয়ে যেতে পারে, তাই এখানে আগে থেকে পরিষ্কার করে শুকিয়ে রেডি করে রাখছি। ততক্ষণে ঘিটাও কিন্তু রেডি হয়ে যাবে। বাড়িতে যখন আমাদের কোনো গেস্ট আসে, সেই গেস্টের জন্য আমরা সবসময় স্পেশাল কিছু রান্না করে থাকি, এবং সেই রান্নার সাথে সাথে কিন্তু আমাদের আনুষঙ্গিক আরও অনেক কাজ থাকে। টুকটাক ঘর পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, তারপরে আমাদের দৈনন্দিন যে খাওয়া দাওয়া থাকে সেগুলো আমাদের কিন্তু সাথে সাথে করে যেতে হয়। তাই একদিনে সব কাজ আমরা করে উঠতে পারি না, সেই জন্য 3-4 দিন আগে থেকে কিন্তু কাজগুলো যদি অল্প অল্প করে করতে থাকি, যেটুকু রান্না থাকে সেটাও যদি আগে থেকে যেগুলো করে রাখলে ভালো হয় সেগুলো যদি করে রাখি তাহলে কিন্তু খুব সুবিধা হয়। এখানে দেখুন ঘিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন বেশ ক্লিয়ার হয়ে গেছে। আর আমি একটু ডার্ক কালারেরই বানাই, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে, মানে গন্ধটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। আর দেখবেন আমরা বাঙালিরা কিন্তু একটুখানি ডার্কই পছন্দ করি, ঘিয়ের কালারটা একটুখানি গাঢ় আসে, বেশ ভালো লাগে কিন্তু এটাতে। আর ঘিটা কিন্তু একদম গরম ফুটন্ত অবস্থায় ছেঁকে নিই না, 1 ঘন্টা রাখি, তারপরে কিন্তু ছাঁকি। তবে হ্যাঁ, একেবারে ঠান্ডা করে নিলে কিন্তু জমে যাবে, নিচে যে চড়াটা পড়ে থাকে তখন সেটা কিন্তু আর আলাদা করতে পারবেন না, তাই অল্প এরকম গরম থাকতে থাকতেই কিন্তু ঢেলে নিতে হবে। ঘিটা শেষ হয়ে গেছিলো, তাই গেস্টরা আসার আগেই বানিয়ে নিলাম, কারণ টুকটাক রান্নাতেও তো ঘি লাগে, তাই ঘিটা তো প্রয়োজন, তাই আগে থেকে এটা বানিয়ে নিলাম। আরও বেশ কিছু জিনিস বানাবো, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখুন বিকেলবেলা আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো বিকেলবেলায় দেখছি ঘিটা কিন্তু সুন্দর জমে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার মাও বলছিল আমি যে এখানে ঘিটা বানাই সেটা কিন্তু খেতেও যেমন সুন্দর, গন্ধটাও আসে কিন্তু দারুণ। এর আগের ব্লগে আমার বড়ি দেওয়া দেখে আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সাথে আবার অনেক কিছু অ্যাডভাইসও দিয়েছেন। শুধু এই ব্লগটাই নয়, এর আগের অনেক ব্লগে, মানে আমি যতগুলোই ব্লগ দিই আপনারা অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেন। আর সত্যি আপনাদের এই কমেন্টগুলো আমাকে এত বেশি এনকারেজ করে, আমি যে ভালো ভিডিও বানাই আপনারা বলেন, তার একটা কারণ হচ্ছে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা। এগুলোর জন্যই আমি আরও এগিয়ে যেতে পারছি, আর আমার জিনিসটা
করতেও অনেক বেশি ভালো লাগে। সাথে সাথে এত কিছু অ্যাডভাইসও দেন যেটা আমার দৈনন্দিন জীবনেও ভীষণ কাজে লাগে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন ধরে দেখছি গুবলুর একটা সিঙ্গাড়ার প্রতি বেশ ভালোবাসা জন্মে উঠেছে, বেশ সিঙ্গাড়া খেতে শিখেছে। যখনই বাইরে কোথাও যাই বা গোলক কোথাও বাজারে যাই বলে সিঙ্গাড়া আনতে। তাই সবসময় বাইরের ভাজাভুজি এত খাওয়াটা ঠিক না, তাই আমি ভাবলাম আমি একটু ওকে বানিয়ে দিই। যখনই বললাম সিঙ্গাড়া খাবি, বানাবো, ও তো খুব খুশি। আর অনেকগুলো একসাথে বানিয়ে রেখে দিলেও রোজ 1-2 করে ভেজে দিলে আরামসে খেতে পারে। তাই ভাবলাম আজকে একটুখানি এখানে সিঙ্গাড়াই তৈরি করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আমার পাড়ার এক বন্ধু আছে, আমাকে একবার জিজ্ঞাসাও করেছিল, অন্তরা তুমি সিঙ্গাড়াটা কি করে বেশ ফোল্ড করো, মোড়ো, সেটা একবার যদি দেখাও খুব ভালো হয়। কারণ ওর একটু করতে অসুবিধা হয়, তাই ভাবলাম সাথে সাথে ওরও দেখা হয়ে যাবে আর আপনাদের সাথেও শেয়ার করা হবে, আপনারাও বুঝতে পারবেন। তো চলুন, এখানে দেখুন আলুকে ছোট ছোট কুচি কুচি করে এখানে আমি বয়েল করতে দিয়ে দিলাম। সিঙ্গারার সাথে সাথে একটুখানি রেশমি কাবাবও বানাবো, অনেক দিন ধরেই বলে, আর ও কাবাব খেতে খুব পছন্দও করে। বিকেলে টুকটাক এইরকম খাবার পেলে কার না ভালো লাগে। তাই ওইদিকে চিকেনটাও সকালবেলায় বের করে দিয়েছি, আপনাদের দেখালাম। আর এখানে সিঙ্গারের জন্য আমি যা যা প্রিপারেশন সেটাও শুরু করে দিয়েছি। তেলে আমি প্রথমেই একটু অল্প বাদাম ভেজে নিলাম, তারপর ফোড়নে দিয়েছি অল্প একটু জিরে আর একটু মৌরি আর ধনেকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, মানে কুটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে থেঁতো করেও দিতে পারেন। অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে আদা আর কাঁচা লঙ্কাটা তেলে না ছেটে। তারপরে আবার আরও একটু হলুদ দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো কিন্তু দিইনি। দিয়ে তারপরে এটাকে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা কুচি যাতে একটু ঝাল ঝাল হয়। লঙ্কাটা বেটেও দিয়েছি, আবার একটু কুচিয়ে দিলাম ঝালের জন্য। এখানে যেই আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম কুচি কুচি করে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা একদম সেদ্ধ পেস্ট করে দিয়ে দিলে না ভালো লাগে না, একটুখানি এইরকম গোটা গোটা, কখনো একটু স্ম্যাশ থাকবে, সেটা বেশ খেতে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি, জাস্ট ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মটরশুঁটি। দিয়ে এটাকে ভালো করে এবারে নাড়াচাড়া করে মিক্স করতে থাকবো। আর মাঝে মাঝেই আলুগুলোকে একটুখানি করে ভেঙে দেব যাতে একদম গোটা না থাকে, অল্প অল্প একটু একটু স্ম্যাশ হয়ে যায়। আর একদম লাস্টে দিয়ে দিলাম যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা। সিঙ্গারা বা চপ যেটাই বলুন, একটু নিরামিষ এইসবে বাদাম দিলে বেশ ভালোই লাগে। চলুন, এখানে পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর এর একদম লাস্টে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা, তবেই একটা সুন্দর গন্ধ বেরোবে। এখানে বেশ অনেকটা দিয়ে দিলাম ভাজা মশলা। তবে এই ভাজা মশলাটা আমি একটু অন্যভাবে বানিয়েছি। ভেজিটেবল চপে যেই ভাজা মশলাটা দেয় আমি সেটাই ইউজ করেছি। সাধারণত আমরা যে ভাজা মশলা ইউজ করি, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিই, সেটা নয়, এটা আমি চপের জন্য ইউজ করি মেনলি। এটা আপনাদের কখনো দেখাবো। তবে নর্মালি যে ভাজা মশলা আমরা ইউজ করি সেটাও দেওয়া যায়। এই দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার কাবাবটা বানিয়ে নিই। কাবাবের জন্য এখানে আমি থাই পিস নিয়ে নিয়েছি কেটে। আর এখানে প্রথমেই আমি দই দিয়ে দিলাম বেশ 3 চামচ মতো, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি অনেকটা গোলমরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। আর তার সাথে এখানে দেব অল্প একটুখানি সাদা তেল। শুধু সাদা তেল দেব না, এর সাথে একটু বাটারে দেব যাতে বেশ টেন্ডার হয়। একটু তেল আর বাটারটা দিলে না চিকেনটা দেখেছি বেশ টেন্ডার থাকে, ভালো লাগে, ড্রাই হয়ে যায় না। এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তবে এখানেই শেষ নয়, এরপর এর মধ্যে একটুখানি মোজারেলা চিজও দিই। তবে আমার কাছে মোজারেলা চিজের সাথে না এখানে একটুখানি শেডারও চিজ ছিল, সেটাও আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। দুটো মিক্স করা ছিল তো বাঁচতে পারিনি, তাই দুটোই একসাথে দিয়ে দিয়েছি। চিজই তো, আশা করি ভালোই লাগবে। ওটা ম্যারিনেট হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। এবার চলে এসেছি এখানে সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নেব। তো এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ঘি। ঘিয়ের সাথে সাথে এখানে অল্প একটু সাদা তেলও দেবো, পুরোটা ঘিয়ের করব না, অল্প একটু সাদা তেল দিই। আর সাথে এখানে একটু নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন। তারপরে
ভালো করে ঘি আর ময়দাটাকে কিন্তু ভালো করে মাখতে হবে, যাতে এরকম পুরো ডেলা হয়ে যায়। ময়ন এমনভাবে ময়ন দিতে হবে যাতে মুঠো করলেই ময়দাটা একটা ডেলার আকৃতি নেয়। তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো, খুব বেশি নরম করব না। আর যেহেতু ঘি আর তেল আছে তাই খুব বেশি জলও লাগে না, অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে দেখুন একটা টাইট মতো ডো বানিয়ে নিয়েছি। ব্যাস, এটাকে এবার একটুখানি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই নরম হয়ে যাবে। এবার চলুন আমার বাড়িতে যেসব গেস্ট আসবে তাদের জন্য কিছু কিছু প্রিপারেশন আগে থেকে করে রাখবো। এখানে তাই অল্প পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনের বানাবো বোঁদে দিয়ে একটা চাটনি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এখানে দেখুন বেসনের মধ্যে অল্প একটু নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। একদম পাতলা কনসিস্টেন্সি রাখবো না, মিডিয়াম রাখবো, খুব মোটাও না আবার পাতলাও না, যাতে চামচটা এইভাবে তুললেই ড্রপ ড্রপ পড়তে থাকে। চলুন এবার একটা হাতার সাহায্যে এইভাবে বোঁদেগুলোকে বানিয়ে নিই। আমরা যেভাবে বোঁদে বানাই সাধারণত সেভাবেই। তো গরম তেলটা হয়ে যেতেই এরকম হাতার উপরে অল্প একটুখানি বেসন দিচ্ছি, আর সেটাই নিচে দিয়ে দেখুন অল্প অল্প ড্রপ ড্রপ পড়ছে, তাতে খুব সুন্দর বোঁদে হয়ে যাচ্ছে। বোঁদেগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। বোঁদেগুলোকে তেল থেকে ছেঁকে তুলে একটা টিস্যু পেপারের ওপর রাখলে ভালো হয়, তাহলে পুরো তেলটা ওখানেই অ্যাবজর্ব হয়ে যায়, তাতে বেশ বোঁদেগুলো ড্রাই ড্রাই হয়ে যায়। আমার বাড়িতে যে অতিথিরা আসবে তাদের জন্য আমি ভাবছিলাম বড়াপাও বানাবো। তো বড়াপায়ের সাথে দেখবেন একটা রসুনের শুকা চাটনি দেয়, সেই চাটনিটাই কিন্তু আমি বানাচ্ছি। আমি মহারাষ্ট্রে দেখেও ছিলাম, মানে মুম্বাই যখন থাকতাম তখন বড়াপায়ের সাথে চাটনিটা দিত, এবং বিভিন্ন ভাজি খেলে, মানে যেমন যদি পেঁয়াজি খেতাম বা যে কোনো পকোড়া টাইপ কিছু খেলেই ওই চাটনিটা সাইডে দিত, খুব ভালো লাগতো। তাই ভাবলাম এটা দোকান থেকে কেন কিনবো, খুব ইজিও হয়, বাড়িতেই বানিয়ে নিই। দেখুন এইভাবে বোঁদেগুলোকে প্রথমে বানিয়ে নিলাম, তারপরে বোঁদেগুলোকে একদম ঠান্ডা করে নেব। আর এখানে বেশ কিছু খোসা সমেত রসুন নিয়ে নিয়েছি গোটা গোটা, সেই রসুনগুলোকেও কিন্তু ছাঁকা তেলে, একদম গরম তেলে ভালো করে ভেজে নেব, যাতে ভেতর অবধি রসুনগুলো একদম সুন্দর ভাজা হয়ে যায়। আমি এর আগে বেশ কয়েকবার বোঁদেও বানিয়েছি, তবে আপনাদের সাথে কখনো শেয়ার করিনি। একদিন বোঁদে বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে, বোঁদেগুলো সাইডেই কিন্তু রেখে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর এখানে মিক্সিতে দিয়ে দিচ্ছি সব বোঁদে, আর খোসা সমেত রসুনই কিন্তু দেব, তাতেই বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেবো বেশ অনেকটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হয় যাতে রঙটাও আসে, সাথে ঝালও হয়। এবারে এটাকে মিক্সিতে অল্প করে এটাকে ঘুরিয়ে নেব, খুব বেশি ঘোরাবো না, জাস্ট অল্প অল্প করে 1 সেকেন্ড করে ঘোরাবো, যাতে একদম পেস্টটা হয়ে যায়, একদম গুঁড়ো গুঁড়ো হয়। এখানে দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেছে, আর একবার ঘুরিয়ে নিচ্ছি তাহলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর গুঁড়ো গুঁড়ো চাটনিটা হয়েছে। এটা কিন্তু মুম্বাইয়ে বড়াপাওয়ের সাথে এই চাটনিটাই দেয়, এইভাবেই বানায়। আমার ভীষণ ভালো লাগে এটা খেতে, আমি শুধুই চামচে করে এটা খেতে পারি, এত টেস্টি হয়, চটপাটা খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। চলুন চাটনি রেডি হয়ে গেছে বড়াপাওয়ের, এবারে চলুন সিঙ্গাড়াটা বানিয়ে নিই। সিঙ্গাড়া বানানোর জন্য ময়দার যে লেচিগুলো বানাই, সেটা কিন্তু আমরা যে রুটির লেচি বানাই সেই রকমই কিন্তু বানাতে হবে, মানে যতটা বড় বানাই। তারপরে দেখুন একটুখানি আমি ওভাল শেপে এটাকে আমি বেলেছি, আর তার মধ্যে মাঝখান থেকে আমি এটাকে কেটে নিলাম। এবারে এটার যে এজগুলো আছে সেখানে প্রথমেই আমি কিন্তু জল দিয়ে দিলাম, যাতে সুন্দর চিটে যায়। এবারে দুদিক ধরে এইভাবে আমি একটা সুন্দর কোণ বানিয়ে নিলাম, তারপরে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে চিটিয়ে নিলাম। যেহেতু জল দেওয়া আছে তাই খুব সুন্দর কিন্তু চিটে যায়। এরপরে অল্প অল্প করে পুরের মধ্যে ভরতে থাকবো, তবে একদম কিন্তু ঠুসে ঠুসে পুর ভরতে হবে, যাতে ভেতরটা কিন্তু ফাঁকা না থাকে। ভেতর যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ভাজার সময় ফেপে যাবে, তাই একটুখানি বেশি করেই পুর ভরতে হবে, আর চেপে চেপে ভরতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে ফেটে না বেরিয়ে যায়। আর এইখানে দেখুন এই যে মাঝখানটায় ধরে আমি প্রথমে আগে আটকে দিলাম, তারপরে সাইডগুলো করলাম। মাঝখানটা একটুখানি ফোল্ড করে আটকানোর কারণ হচ্ছে এটা খুব সুন্দর তাহলে কিন্তু দাঁড়িয়ে যায়। তারপরে হাতে করে একটুখানি এইভাবে প্রেস করে দিলেই কিন্তু সিঙ্গাড়াটা খুব সুন্দর দাঁড়ায়। এটা যদি মাঝখানটা আপনারা একটু ঘুরিয়ে না মোড়েন তাহলে কিন্তু সিঙ্গাড়াটা দাঁড়াতে চায় না।
চলুন আপনাদের আর একটা বানিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। এখানে আবার মুড়ে নিলাম, মাঝখান থেকে এরকম একটা কোণ বানিয়ে নিলাম, ভালোভাবে হাতের সাহায্যে এটাকে চিটিয়ে নিলাম। এবারে ভালো করে বেশ অনেকটা পরিমাণ এর মধ্যে পুর দিয়ে দিলাম। পুরটা দেখুন আমি কিন্তু চামচ দিয়ে এরকম করে চেপে চেপে ভরছি, যাতে নিচ অবধি ভালো মতো চলে যায়, কোথাও ফাঁকা না থাকে। এবারে দেখুন মাঝখানটায় আমি এখানে একটা ফোল্ড করলাম, তারপরে ওটা চিটিয়ে দেওয়ার পর সাইডগুলো চিটিয়ে নিলাম। ওই মাঝখানটায় যদি একটু মোটা করে ফোল্ডটা করে আমি চিটিয়ে নিই, তাহলে কিন্তু ওখানটা একটা সাপোর্ট পায়, তার জন্যই সিঙ্গারাটা কিন্তু দাঁড়িয়ে থাকে এই জায়গাটায়। এবারে হাতে করে আবার একটু এভাবে প্রেস করে নিলে এটা কিন্তু সুন্দর দাঁড়িয়ে যায়। ব্যাস হয়ে গেল সিঙ্গারা সুন্দর। এবারে চলুন টুকটুক করে সব সিঙ্গারাগুলো বানিয়ে নিই। আর এইভাবে সিঙ্গারা বানিয়ে আপনারা ফ্রিজে, বিশেষ করে এমনি ফ্রিজে বলবো না, মানে ডিপ ফ্রিজে, মানে ফ্রিজারে আপনারা আরামসে রাখতে পারেন। এটা অনেক দিন থাকবে। আর ওইভাবে ডিপ ফ্রিজ থেকে বের করেও আপনারা সুন্দর ভেজে ভেজে খেতে পারেন। তাই আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিলাম। রোজ রোজ বানানো তো সম্ভব নয়, এখন যতদিন চলবে বেশ আরামে খাওয়া যাবে, তাই একটু বেশি করেই বানিয়ে রেখে দিলাম। সিঙ্গারা বানাতে যতক্ষণ না টাইম লাগে, তার থেকে বেশি টাইম লাগে হচ্ছে সিঙ্গারা ভাজতে। কারণ সিঙ্গারাকে ভাজতে হয় খুব কম আছে, খুব বেশি তেলটা গরম করা চলে না, তা না হলে কিন্তু সেই রকম ক্রিস্পি হয় না। বিকেল হয়ে গেছে, বিকেলে এবার এখানে একটু বানিয়ে নিচ্ছি চিকেন কাবাবটা। কাবাবটা তো আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি একসাথে। আমার কাছে আসলে স্কিউয়ার্সগুলো সব শেষ হয়ে গেছে, কাঠের যেগুলো ছিল, মানে ব্যাম্বুর যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তাই আমি এইভাবেই দিয়ে দিলাম। চলুন এখানে এবার সিঙ্গারাগুলোকেও ভেজে নিই। ফ্রিজে বেশ সারা দুপুর থাকার পর সেট হয়ে গেছে সুন্দর। এখন দেখুন শেপ কি সুন্দর শক্ত হয়ে গেছে, আর সেই একদম নরমটা নেই। চলুন এবার এগুলোকে ভেজে নিই। তবে তেলটাকে খুব বেশি গরম করব না, হালকা গরম করব। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের যে বাবলসগুলো ওঠে সেগুলো কিন্তু ওঠেনি। খুব বেশি গরমে দিলে এটা একদম লুচির মতো ফুলে যাবে, তাই একদম অল্প গরম তেলে এটাকে আস্তে আস্তে এপিট ওপিট করে পাল্টে পাল্টে ভাজতে হবে, যাতে এটা একদম সুন্দর শক্ত বেশ ক্রিস্পি হয়, মানে খাস্তা হয়। খাস্তা করার জন্য কিন্তু সবসময় হালকা গরম তেলেই ভাজতে হয়, খুব বেশি তেল গরম করা চলে না, তাই সিঙ্গারা ভাজতে এতটা টাইম লাগে। চলুন ওইদিকে সিঙ্গারা তো হচ্ছে, আর এইদিকে দেখছি আমার কাবাবগুলোও মোটামুটি হয়ে এসছে, তাই একটা সাইড পাল্টে দিলাম। ওই সাইডটা হয়ে গেছে, এবার এই সাইডটাও পাল্টে দিলাম। আর 10 মিনিট রাখলেই মোটামুটি হয়ে যাবে। কাবাব হতে হতে এদিকে দেখুন সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে, হালকা ব্রাউন করে ভেজে তুলে নিলাম। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। দেখবেন বাইরে থেকে কিনে আনা জিনিস একটার বেশি দুটো খেলেই আমাদের কীরকম শরীর খারাপ করে, অ্যাসিডিটি হয়। কিন্তু বাড়িতে বানিয়ে যদি খান এই রকম একটার বেশি দুটো কেন, তিনটেও যদি খান, তাতে কিন্তু শরীর খারাপ এতটা হয় না। আর খেতেও ভালো লাগে, যেহেতু বাড়িতে নিজেরা ভালোভাবে বানিয়ে খাচ্ছেন, আর সেটা হেলদিও হয় অনেক। আর এখানে সাথে সাথে দেখুন গরম চাও বসিয়ে দিয়েছি, গরম গরম সিঙ্গারা, চা, সাথে গরম গরম কাবাব। আজকে তো বিকেলের একদম টিফিনটা জমে যাবে। রোজ এরকম হয় না, কিন্তু মাঝে মধ্যে 1-2 দিন এরকম পেলে মন্দ কি বলুন। কাবাবগুলো তো আজই শেষ হয়ে যাবে, কিন্তু সিঙ্গারাগুলো এখন 2-3 দিন চলবে, সেটাতে বেশ ভালোই। এখন 2-3 দিন আর ভাবতে হবে না বিকেলে কি খাবো। যে কটা ছিল আরও, সে কটার মধ্যে আরও কিছু ভেজে নিলাম, বাকিগুলো অবশ্য ফ্রিজে রেখে দিয়েছি। চলুন সিঙ্গারাগুলো কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে। এখানে চাও রেডি হয়ে গেছে, চা ছেঁকে নিলাম, আর এই সাইডে কাবাবও রেডি। তবে কাবাবগুলো এখন আমি আর গোলক খুব একটা খাবো না, গুবলুকেই দেবো, গরম গরমও খাক। তবে ও খেয়ে বাঁচলে তবেই আমরা খাবো, কারণ কাবাবটা খেতেও ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য ওরা একারই রেখে দিই, আমরা হয়তো 1-2 করে খাই। ওকে এখানে দিয়ে দিলাম একটা সিঙ্গারা আর কাবাব। সিঙ্গারা আবার হয়তো ও নিয়ে যাবে, আপাতত একটাই দিয়েছি। আর আমরা গরম গরম সিঙ্গারা আর চা নিয়ে চলে এসেছি বাইরে। দারুণ লাগছে, ওয়েদারটাও যেরকম হালকা হালকা ঠান্ডা এখন হয়ে গেছে, আর সাথে সাথে গরম সিঙ্গারা আর চাটা কিন্তু মন্দ লাগছে না। সিঙ্গারাটা হয়েছেও কিন্তু ভারী সুন্দর, বেশ খাস্তা হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেতে পারেন বাড়িতে, দারুণ হয়। দেখুন ভরে ভরে পুর দিয়েছি, দোকানে তো এইটুকু পুর থাকে ভেতরে, আমি তো পুরো ঠেসে ঠেসে একদম ফুল ভরে দিয়েছি, খেতে দারুণ লাগছে। আগের দিন যখন দেখালাম যে সিডসগুলো এসেছে, মানে কলমি শাকের, সেগুলোকে সেই দিনই ভিজিয়ে দিয়েছিলাম। এগুলোকে বলেছিল ওয়ার্ম ওয়াটারে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে, তাহলে এটা সুন্দর এর থেকে কিন্তু মানে এগুলো অঙ্কুরিত হয়ে যায়, তাতে আরও তাড়াতাড়ি শাকগুলো বেরিয়ে যায়। তাই বিকেলবেলায় চা সিঙ্গারা খেয়ে
চলে এসেছি এখানে বীজগুলোকে লাগিয়ে দেবো। খুব শাক খেতে ইচ্ছা করছে অনেক দিন, তাই ভাবছি যত তাড়াতাড়ি লাগাবো তত তাড়াতাড়ি ফল পাবো। তাই এখানে একটা ব্রাশের সাহায্যে ছোট ছোট করে গর্ত করছি আর তার মধ্যে লাইন দিয়ে সারি সারি দিয়ে কলমি শাকগুলো লাগিয়ে দিচ্ছি। আজকে কলমি শাকটা লাগাচ্ছি, আর 1-2 দিনের মধ্যে ভাবছি লাল শাকটাও লাগাবো। তবে লাল শাকটা এখানে আর লাগানোর জায়গা হবে না, আমার কাছে একটা বড় টব আছে, তার মধ্যে লাগিয়ে দেবো। তবে জানি না এগুলো কতদিন আস্ত থাকবে, অল্প অল্প বেরোলেই না এসে খরগোশে খেয়ে নেয়। আর কলমি শাক শুনেছি খরগোশের ভীষণ প্রিয় খাবার, কারণ আমার বাড়িতে যখন খরগোশ ছিল, মানে আমার বাপের বাড়িতে, ও নাকি রোজ কলমি শাক খেত, আর কলমি শাক খেতেই সবথেকে বেশি পছন্দ করতো। চলুন, আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভাবছি এখানেই শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।